হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প মুক্ত পিঞ্জরার পাখি, লেখিকা ইপসিতা শিকদার সামিয়া, পর্ব 6। গভীর ঘুমের মাঝে কারো ডাক বা কোনো আওয়াজ শুনে খুব বিরক্তিকর রাগ বোধ হওয়ার মতো, ঠিক এমনটাই অনুভব হচ্ছে পক্ষে। শায়িত অবস্থাতেই কল রিসিভ করে ফোনটা কানে ধরে। কিরে সেমরি, তুই কই? এদিকে যে বসু স্যার অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে তা খবর আছে? আচমকা অপর পাশে থাকা মানুষটি থেকে এমন রাগান্বিত কণ্ঠে কথা শুনে ভড়কে যে উঠে বসে পক্ষী খানিক জোরে গলাতে বলে, কি কি বলতাছ সেসব বাবু? তার কথায় মেয়েদের মতোই বেঞ্চি কাটে আদিয়ান। মা আদর করে ডাকতো বাবু বলে। কোনো এক অপরিকল্পিত ঘটনা বিষয়টি বন্ধুমহলে জানা হয়ে গেলে বেচারার ডাক নামে হয়ে গেল বাবু। প্রচণ্ড বিরক্তি নিয়ে সে বলে ওঠে, তুই কি ঢাকা এসেছিস? আসলে আজকেই ক্যাম্পাসে আয়। কিন্তু কোনো কিন্তু নয়, এমনি হাতে তোর সময় কম। এখন রাখি, আমি ক্লাসে যাচ্ছি। বলেই ফটাফট কল কেটে ক্লাসের দিকে এগিয়ে যায় সে। পক্ষীর কোলাহলে ঘুম ভেঙে গেছে আরিজেরও। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এই শ্যামাবতী যুবতীর দিকে। বেশ বিরক্ত বোধ করছে। এমনই তার ভুলে যাওয়ার সমস্যা, তার উপর স্বীয় স্ত্রীর মুখে অন্য কারোর জন্য প্রেমময় ডাক বাবু কেমন যেন বেমানান লাগছে তার। মনে হচ্ছে এ যেন এক নিষিদ্ধ কাজ করে ফেলেছে পক্ষী। সোফা থেকে উঠে দাঁড়াতে পক্ষীর ষষ্ঠ ইন্দ্রিয় জগৎ থেকে খবর আসে তাকে কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সামনে তথা বিছানার দিকে তাকাতেই দেখে আরিজ নত দৃষ্টিতে আনমনে বিড়বিড় করে বলে ওঠে, লোকটার কি সমস্যা? বারবার এভাবে তাকিয়ে থেকে আমাকে বিব্রত করে কি মজা পায় আল্লাহ জানে। ওয়াশরুমে যেয়ে মনে পড়ে স্যানিটারি ন্যাপকিন বদলানো লাগবে, কিন্তু আর তো নেই। তাছাড়া ধানমন্ডির আশেপাশে কিছুই চেনে না সে। এই সময়ে নারীদের হরমোনাল ইমব্যালেন্স হওয়ার কারণ তাদের মাঝে প্রতিটি ক্রিয়ার অতিরিক্ত প্রতিক্রিয়ায় পরিলক্ষিত হয়। পক্ষীর ক্ষেত্রেও বিপরীত কিছু হয়নি। এমনিতে সে সবার সামনে না দেখালেও লোকচক্ষুর আড়ালে খুবই ইমোশনাল এবং অল্পতেই নার্ভাস হয়ে যায়। তার উপর পূর্বের ঝড়ময় দিনগুলিতে আবার কোথায় দরকারি জিনিসটি পাবে, সব কিছু ভেবেই হু হু করে কেঁদে দেয় সে। কলে কি পক্ষীর প্রেমিক ছিল? থাকতেই পারে, আমার কি। কিন্তু এসব অহেতুক ভাবনার ঘোর ভাঙে কান্নার শব্দে। চমকে ওঠে বিছানা ছাড়ে সে। মনে মনে ভাবছে, কাঁদে কে? খানিক বাদে নিজের প্রশ্নের উত্তর বুঝতে পারতে আরেক দফা চমকে ওঠে সে। এ মেয়েটা আবার কে হলো? বিড়বিড় করে বলে দরজায় টোকা দেয় সে। চেঁচিয়ে বলে ওঠে, পক্ষী, কি হয়েছে? বের হও ওয়াশরুম থেকে। সে বলতে বলতে পক্ষী দরজা খুলে বেরিয়ে আসে। তার পাকা চুলগুলো সামনে এসে এলোমেলো হয়ে পড়ে আছে। চুলের ফাঁকে ফাঁকে লাল হয়ে ওঠা চোখ জুড়ে দেখা যাচ্ছে। আরিফ বেশ ভয় পেয়ে যায় অকারণে, কিন্তু সে বারবার জিজ্ঞেস করলেও পক্ষী উত্তর দেয় না। সেও অস্বস্তিতে, কারণ লোকটাকে এ বিষয়ে বলার মতো মানসিকতা তার নেই। শেষ মুহূর্তে বেশ রেগে যায় যে নাক ফুলিয়ে যুবক বলে ওঠে, এই মেয়ে, বলবা কি হয়েছে? তার চোখ রাঙানো ও রাগী কথায় পক্ষী জ্ঞানশূন্য হয়ে সুরসুর করে সবটা বলে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আরিজও কি বলবো ভেবে পাচ্ছে না। কিছু একটা ভেবে বলল, ভাবির কাছে যাও, ওনার কাছে যাও। কারণ ওই সকালে কোনো ফার্মেসিও খুললেনি, আর আমাদের পাশের ঘরটাই ভাইয়া ভাবি। আসলে আসলে আমি কিভাবে এক কাজ করেন এক কাজ করেন না, আপনি চান? কথাটা বলে জিহ্বায় কামড় দেয় পক্ষী। আরিজও পুনরায় নাক ফুলে বলে ওঠে, স্টুপিড, যাও ভাবির কাছে। সদ্য গোসল করে বের হয়েছে আমিনা। স্বামী তার তখনও ঘুমে ব্যস্ত। আয়নার মাঝে বিছানায় এলিয়ে থাকা পুরুষটিকে দেখেই বারবার তৃপ্তিময় হাসি দিচ্ছে সে। লোকটাকে বড় বেশি ভালোবাসে সে। বিয়ের এত বছর পরেও বাচ্চার মুখে দেখেনি তারা। এ নিয়ে পাড়াপড়শি শোরগোল হলেও বাড়িতে কেউ দুঃশব্দ অব্দি করে না। আপন মনে কথাগুলো ভেবে নিজের লালচে চুলগুলো মুছতে ব্যস্ত ছিল, তখনই দরজায় করাঘাতের আওয়াজ পায়। একবার আমিরের দিকে তাকিয়ে দ্রুত দরজা খুলতে এগিয়ে যায় সে। স্বামীর ঘুমে ব্যাঘাত না ঘটে আবার। পক্ষীকে দেখে ভ্রুজোড়া কুঁচকে জিজ্ঞেস করে, তুমি? পক্ষীর শুকনো ঢোক গিলে একটু সময় নিয়ে মিনমিনি সুরে সবটা বলতেই আমিনার মুখ ভঙ্গির পরিবর্তন হয়। কিছু না বলেই দরজাটা আলতো করে চাপিয়ে ভিতরে চলে যায় সে।
ব্যাপারটাতে পক্ষী ভেবেই নেয় নারীটি তাকে সাহায্য করতে ইচ্ছুক নয়। বার মুখে সেখান থেকে চলে যাবে তার পূর্বেই আমিনা পিছন থেকে বলে ওঠে, এই নাও, আর এই যে এক্সট্রা একটা নতুন প্যাকেট ছিল আমার কাছে, তুমিও নিয়ে যাও। মুখশ্রীতেও তৃপ্তিময় হাসি ফুটে ওঠে পক্ষী। আমিনা মুগ্ধ চোখে দেখে তার চাপা হাসিতে কাউকে এত সুন্দর লাগে। কথাগুলো হৃদ মাঝে আওড়াতে আওড়াতে নিজের কাছে চলে যায় সে। বহু কাজ তার। সকালে 7:30টার বাজার আগেই আমিরের কোট, শার্ট, প্যান্ট ইস্ত্রি করে ওয়ালেট ও যাবতীয় ব্যবহার্য জিনিসপত্র সহ গুছিয়ে রেখে যেতে হবে। তারপর আবার 9টার মধ্যে নাস্তা তৈরি। সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে নয়নতী বেগমের। ছেলের রাত্রিতে চিন্তায় দু চোখের পাতা এক করতে পারেনি সে। মাথাটা তাই বড় বেশি ভার হয়ে আছে। সে জানে আমিনার নিচে নামতে বহু দেরি, তাই নিজেই রান্নাঘরে পা দিয়েছে রান্না করার জন্য। রান্নাঘরের কাছে আসতেই দেখেন ছোট্ট পুতুলের মতন গাউন পরা যুবতী এক চুলায় বিদ্যমান উষ্ণ পানিতে গরম মনোযোগ চায়ের পানি দিচ্ছে, আবার টুকটাক করে হেঁটে আরেক চুলাতে বসানো সবজিতে দেওয়ার জন্য গোলমরিচের গুঁড়া দিচ্ছে। আপন মনে রান্নায় ব্যস্ত থাকা নারীটির মুখশ্রী চিনতে না পারলেও বুঝতে দেরি হয় না তার। এই মেয়ে, তুমি রান্নাঘরে কি করছো? আচমকা গাম্ভীর্যপূর্ণ কথাগুলো শুনে পক্ষী চমকে ওঠায়, চামচটি হাত পুচকে নিচে পড়ে যায়, যার দরুন সে আরও বেশি নার্ভাস হয়ে পড়ে। বলা বাহুল্য, ক্ষুধার তাড়নায় রান্নাঘরে এসেছিল সে। এসে দেখে কুইক ফুডের মাঝে তথা পাউরুটি বা জ্যাম এসবের কিছুই নেই। মন খারাপ করে বেরিয়ে যাবে তখনই দেখে রান্নাঘরে এক সাইডে বাস্কেটে সবজি রাখা। সকালেই হয়তো কাজের লোক দিয়ে গিয়েছে। একটু খোঁজ করতেই রুটি বানানোর সরঞ্জাম পেয়ে যায়। সব মিলিয়ে রান্নার প্রয়াস তার। বর্তমানে হাতে হাত ঘষতে ঘষতে আমতা আমতা করে সে উত্তর দেয়, আমি নাস্তা বানাতে এসেছিলাম। থেমে হুট করে বলে ওঠে, আপনি বসেন, চা দিচ্ছি আমি। না করতে চেয়ে থেমে যান নয়নতিনী। কাজ করার দিকে বড়ই অলসতা তার, তাই সব বিষয়ে পিছনে রেখে ক্ষীণ গলায় বলেন, আরিজ আর আমিরকেও দিয়ে এসো। আচ্ছা আন্টি। এই কথা শুনে মেজাজ খারাপ হয়ে যায় নয়নতিনী বেগমের। যতই তিনি মেনে না নেয়, প্রকৃত অর্থে তো পুত্রবধূই হয় সম্পর্কে। আর অবাক করা হলেও সত্য, কেন যেন বাঙালি শাশুড়িরা পুত্রবধূর মুখ থেকে মা বোধক সম্বোধন ছাড়া আর কোনো সম্বোধন মেনে নিতে পারে না। কিছু বলতে যেও থেমে যান তিনি। পক্ষী একে একে সবাইকে চা দিয়ে আসে। চায়ের স্বাদটা সবারই খুব ভালো লাগলেও প্রশংসাটা শুধুমাত্র আমিনের মুখ থেকে শোনা যায়। নয়নতনী বেগমে মনে মনে বলেন, মেয়ে খাটো হলে কি হবে, গুণের আছে, কিন্তু বলা যাবে না কিছু। বলা তো যায় না, আবার বানর হয়ে মাথায় চড়ে বসলো। আরিস ভাবে, বেশ ভালো চা বানাই তা মেয়ে, একদম রিফ্রেশিং, রোজ রোজ বানাইলেই হলো। সবাই নিচে নেমে দেখে নাস্তা বাড়া টেবিলে আর পক্ষী টেবিলের এক কোণে বসে খুব তাড়াহুড়োয় খাচ্ছে। সবচেয়ে বেশি অবাক হয় আমিনা, আবার খুশিও হয় তার কাজে ভাগ নেওয়ার কেউ আসায়। কিছু না বলেই সবাই বসে খেতে শুরু করে। বাহ পক্ষী, তোমার সবজি তো অনেক মজাদার। তাই এত তাড়াহুড়োয় খাচ্ছ কেন? আসলে আমার ভার্সিটিতে যেতে হবে ইমার্জেন্সি, আবার বাস পাবো না তাই, বলেই আবার খাওয়ায় ধ্যান দেয় সে। কিছু একটা ভেবে আমির বলে ওঠে, ওকে ভার্সিটিতে দিয়ে আসিস আরিস। আর এ বিষয়ে আমি আর কিছু শুনতে চাই না। তীব্র বিরক্তি নিয়ে কথাগুলো গলৎকরণ করে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায় সে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।